বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। সন্তানহারা বাবা মায়ের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মহামারী আকার ধারণ করেছে হাম, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি জরুরি অবস্থা জারির পর্যায়ে, ব্যাপকতা কমতে লাগতে পারে 1 থেকে 1.5 মাস। এসএসসি পরীক্ষায় থাকছে না নীরব বহিষ্কার, পরীক্ষার্থীদের আশ্বস্ত করলেন মন্ত্রী। 2 জুলাই থেকে শুরু হবে এইচএসসি। ইন্টারমিডিয়েট পরীক্ষা এইচএসসি সেটা আমরা জুলাই 2 তারিখে শুরু করব এবং উইক আমরা তাদের রুটিন দিয়ে দিচ্ছি। রাতভর লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেক গ্রাহক, বাড়ছে ক্ষোভ ভোগান্তি। পরিস্থিতি ধামাচাপা দেওয়ার অভিযোগ তুললেন জামায়াত আমির। এই সংকটটা এই সরকারের তৈরি না, এই সংকট তৈরি হয়েছে বিশ্বের যুদ্ধে লাগার কারণ। তাহলে এখানে লুকোচুরির কি আছে? আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সাথে আছে আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বর্তমান সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে ব্রিফিং চলছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সরাসরি যাচ্ছি সেখানে। জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা আশা করি জনগণকে তথ্য জানার সুযোগ অবারিত রাখলে জনগণ বিভ্রান্ত হবে না। অপতথ্য কিংবা মিথ্যা তথ্য দিয়ে জনগণকে কিছু সময়ের জন্য বিভ্রান্ত করা সম্ভব হলেও শেষ পর্যন্ত জনগণের কাছে সঠিক তথ্যটি পৌঁছে যাবে। সুতরাং মূলধারার গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সামনে নিজেদের ক্রেডিবিলিটি প্রতিষ্ঠা করতে পারলে সোশ্যাল মিডিয়া সত্য মিথ্যা যাচাই জনগণের জন্য সোশ্যাল মিডিয়ার সত্য মিথ্যা যাচাই জনগণের জন্য সহজ হয়ে যাবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আর কথা বাড়াবো না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান গণতান্ত্রিক সরকারের 2 মাস পার হয়েছে। এই 2 মাসের উল্লেখযোগ্য কার্যক্রম আপনাদের সামনে উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী কার্যালয়ের অন্যতম মুখপাত্র ডক্টর মেহেদী আমিন। তার আগে আমি শুধু এই কথাটা বলতে চাই, বাংলাদেশে জনগণের সঙ্গে জনগণ যেভাবে সরকারকে অবিশ্বাস করা শুরু করেছিল, নেতা মন্ত্রীদেরকে অবিশ্বাস করা শুরু করেছিল, আমাদের কাছে মনে হয়েছে গত 2 মাসে সরকারের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। বিশেষ করে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। তিনি জনগণের মধ্যেই থাকছেন, জনগণের মধ্যেই হাঁটছেন। তিনি নিরাপত্তার তোয়াক্কা করছেন না। জনগণের কাছে যে সমস্ত আশা ভরসা, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রত্যেকটি প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছেন। এবং আমার কাছে মনে হয়েছে আমাদের এই 60 দিনের সবচেয়ে বড় অর্জন, বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে, তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন। আমার কাছে মনে হয়েছে এই অর্জনটা হচ্ছে সবচেয়ে বড় অর্জন। এরপরে আর আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন প্রধানমন্ত্রী কার্যালয়ের অন্যতম মুখপাত্র ডক্টর মেহেদী আমিন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আবারও আমাদের বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। বর্তমান সরকারের চেষ্টায় হামের প্রকোপ কিছুটা রোধ করা গেছে, আর এই কথা নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। হাম ও উপসর্গ নিয়ে সন্তান হারানো পরিবারগুলোর কাছে গভীর দুঃখ প্রকাশ করেন তিনি। স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধাপে ধাপে জিডিপির 5% বরাদ্দ দেওয়া হবে, করা হবে স্বাস্থ্য বিমাও। হাম প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু গত 1 মাসে এই হামে শিশু মৃত্যু ও আক্রান্ত ভয়াবহ রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে সরকার। রাজধানীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুটি সরকারের অবহেলায় হামের অবনতি হয়েছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা
মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। উন্নত চিকিৎসা ব্যবস্থা রাজধানী কেন্দ্রিক হওয়ায় সঠিক সেবা পাচ্ছেন না সবাই। তাই চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ, স্বাস্থ্য বীমা ও হেলথ কার্ডের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, স্বাস্থ্যসেবা জবাবদিহিতার আওতায় এনে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক, কিংবা আরও সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই রাজধানী ঢাকা কেন্দ্রিক। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। বর্তমান সরকার ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। অনুষ্ঠানে তারেক রহমান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত ও জীবনমান উন্নয়নের কথাও বলেন। সেজন্য আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করব এই বিষয়টি কিভাবে ইমিডিয়েটলি অ্যাড্রেস করা যায়। সফলভাবে দায়িত্ব পালনের জন্য অনুষ্ঠানে চিকিৎসকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। করার ফলে সেবা গ্রহীতার সংখ্যা উল্লেখযোগ্য। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সরকারের অনেক কিছু কিতাবে ও খাতায় আছে, এবার বাস্তবে এর প্রতিফলন চায় জনগণ। রাজধানীর শিশু হাসপাতাল পরিদর্শন শেষে এই মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, হাম চিকিৎসার জন্য আইসিইউর কোনো অস্তিত্ব নেই হাসপাতালে শয্যার চেয়ে রোগী বেশি বলে উল্লেখ করেন তিনি। পুরো স্বাস্থ্যখাত নাজেহাল অবস্থা বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, সংসদে সরকারি দলের কথায় মনে হয় দেশে কোনো সমস্যা নেই। সরকারকে ট্যাক্সের হিসাব অনুযায়ী কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, জনস্বাস্থ্য ও জনকল্যাণে কাজ করে জামায়াত ইসলামী। স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। অথচ একটা দেশের দুইটা কাজ সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা, একটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। আর এই নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত 215 জনের প্রাণহানির খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। এই রোগটিতে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় আশঙ্কা বাড়ছে এবং অভিভাবকরা রয়েছেন বেশ আতঙ্কে। রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 24 জন। রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 14 জন। এছাড়া ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে রোগী ভর্তি বাড়ছে। নোয়াখালী জেনারেল হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 12 জন। প্রথমে জেলাটিতে শিশুদের আক্রান্তের হার বেশি থাকলেও এখন প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাও বাড়ছে। এদের মধ্যে রয়েছে গর্ভবতী নারী এবং তাদের সংখ্যাই বেশি। এদিকে দেশের 4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। বেড নাই এবং কি মানে বসারও না, রুগী অতিরিক্ত এখানে। আর এখন এখানে আসে হামের রুগী আসলে ডায়রিয়া হয়ে যায়, ডায়রিয়া রুগী আসলে হাম হয়ে যায়। পুরো শরীরে হাম রোগ দেখা দিচ্ছে। তারপর 2 দিন পরে আমার বাচ্চার, এখন আমার 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি। বাচ্চারও আমার সঙ্গে হাম হয়েছে। যারা টিকা নেয় নাই, তারা অনেকে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কম, তারা আক্রান্ত হচ্ছে। আর প্রেগনেন্ট মহিলাদের জন্য একটা রিস্ক ফ্যাক্টর, প্রেগনেন্ট মহিলারা আক্রান্ত। মহামারী আকার ধারণ করেছে হাম। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির পর্যায়ে পৌঁছেছে, এমন দাবি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক আহমেদের। বলেছেন, হামের চতুর্মুখী যেই ব্যাপকতা তা কমতে অন্তত 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে, আর পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে লাগবে আরও দীর্ঘ সময়। দ্রুত সারা দেশে গণটিকাদান কর্মসূচি চালুর পরামর্শ দিয়েছে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। হামে এত মৃত্যু, এত ভয়াবহ পরিস্থিতি 2 যুগেও দেখেনি দেশের মানুষ। 1 মাসেই প্রাণহানি 2 শতাধিক শিশু। ছোঁয়াচে রোগটিতে আক্রান্ত 20,000-এরও বেশি। হাসপাতালেই এখনও চিকিৎসাধীন 3,000-এর বেশি রোগী। হামের বর্তমান অবস্থাকে মহামারী আখ্যা দিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক আহমেদ। এই অবস্থায় করণীয় নিয়ে সংবাদ সম্মেলন করে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। পাবলিক হেলথ এমার্জেন্সি বলি তো অবশ্যই হয়েছে। পাবলিক হেলথ এমার্জেন্সি আমি মুখে বলি, স্বীকার করি না করি,
এই যে আপনার সরকার যে স্বাস্থ্যগত কাজগুলো করছে এগুলো সবই জরুরি ভিত্তিতে। গোটা বাংলাদেশে হাম শেষ হতে অনেক সময় লাগবে, কিন্তু এই যে বাড়তিটা কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে যাবে। 1 মাস লাগে আপনার ইমিউনিটি তৈরি হতে, আর মৃত্যুটা কমতে কিন্তু আমাদের হয়তো আরও 1 মাস সময় লাগবে, কারণ ক্রিটিক্যাল রোগীরা হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে বাসায় থাকে, এর সময় লাগে। চিকিৎসকরা বলছেন র্যাশ দেখা দেওয়ার 4 দিন আগেই হাম ছড়াতে পারে, তাই জ্বর এলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। তাদের মতে প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো, টিকা নিয়ে গুজব মোকাবেলায় সচেতনতা বাড়াতে হবে। অবিলম্বে সারা দেশে বিশেষ করে গণটিকা দান কর্মসূচি চালু করতে হবে, যাতে কোনো শিশুই টিকার বাইরে না থাকে। যারা প্রতিরোধযোগ্য এই শিশু মৃত্যুর জন্য দায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে ও তাদেরকে শাস্তি দিতে হবে। টিকা থাকা সত্ত্বেও কিন্তু টিকা দেওয়া হয় নাই, যেটা 57 হয়ে গেছে। কিন্তু যেটা আমি আগেই বলেছি, এটা খুব ছোঁয়াচে রোগ, এই জন্য কমসে কম 95% এলিজিবল যারা তাদেরকে টিকা দিতে হয়। বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্য খাতেও বৃদ্ধি করতে হবে বরাদ্দ। বাজেটের অন্তত 15% এবং জিডিপির 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ নিশ্চিত করার পরামর্শ তাদের। বিশেষায়িতভাবে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিনা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির গুলশান কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের জন্য দ্বিতীয় দিনের সাক্ষাৎকার চলছে, আর এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আরেফিন শাকিলের মাধ্যমে। আজকে জানতে চাই আসলে কতজনের মতো সাক্ষাৎকার এখন পর্যন্ত নেওয়া হয়েছে এবং কতজন নেওয়া হবে, কি তথ্য পেয়েছেন আপনি? অনেক আজকে যেহেতু শেষ দিন, সুতরাং 4টি বিভাগের যে কয়েকজন মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদেরকে মূলত ডাকা হয়েছে এবং সেই সাক্ষাৎকারের এরই মধ্যে যেটা বলছিলেন শুরু হয়েছে, এবং সেখানে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এবং সেই সঙ্গে ময়মনসিংহ বিভাগের যারা মনোনয়ন প্রত্যাশী বিএনপি তারা এসছেন, এবং সেই সংখ্যাটা 4 থেকে 450 মতো হবে। এবং সেক্ষেত্রে অবশ্য অনেক ক্ষেত্রেই কাটাছেড়া করা হয়েছে, যেখানে একেবারে সম্ভাব্য বা গুরুত্বপূর্ণ যারা প্রার্থী তাদেরকে ডাকা হচ্ছে, এবং সেখানে 4টি বিষয় মূলত জানতে চাওয়া হচ্ছে মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে। গত 17 বছর আন্দোলনে তাদের অবস্থান, তাদের ত্যাগ দীক্ষা এবং সেই সঙ্গে তাদের শিক্ষাগত যোগ্যতা, এই পাশাপাশি বিশেষ কোনো বিষয় নিয়ে তাদের দক্ষতা রয়েছে কিনা সেসব বিষয় কিন্তু জানতে চাওয়া হচ্ছে মনোনয়ন বোর্ডের সদস্যদের পক্ষ থেকে। এবং মনোনয়ন বোর্ডের সাধারণত বিএনপি যারা স্থায়ী কমিটির সদস্য থাকেন তারাই মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে সেখানে অন্তর্ভুক্ত হন। এর পাশাপাশি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনিও কিন্তু এই মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। মূলত তারা এই সব বিষয়ে তাদের যে প্রশ্ন সেই প্রশ্ন জানতে চাচ্ছেন। এবং সবশেষ প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি দলের নেত্রীদেরকে সেই সঙ্গে দলের যে সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত মেনে নেওয়া হবে কিনা সেটি এক ধরনের মৌখিক প্রতিশ্রুতি নিচ্ছেন। তারা প্রতিশ্রুতি দিচ্ছেন ও প্রার্থীরা তারা বলছেন দলের যোগ্য ব্যক্তিদেরকে যদি মনোনয়ন দেওয়া হয় সেক্ষেত্রে তাদের কোনো আপত্তি থাকবে না, তারা সেটি মেনে নেবেন। এবং সেই বৈঠক যেহেতু এখন পর্যন্ত আসলে ঠিক কোন বিভাগের চলছে আমরা যত জানতে পেরেছি, ময়মনসিংহ বিভাগের এখন এখন সাক্ষাৎকার পর্ব শুরু হওয়ার কথা, এবং সেটি শেষ হওয়ার পর তারা বের হবেন, তাদের কাছ থেকে আমরা জানতে পারবো। এর বাইরে 36টি আসন যেহেতু বেশ কয়েকটি আসনের চমক হিসাবে বিএনপির পক্ষ থেকে রাখা হবে বলে আমাদের বিএনপির নানান তরফ থেকে জানানো হচ্ছে। অনেক আরিফিন, নিশ্চয়ই বেশ কিছু চমক অপেক্ষা করছে দলটির তরফ থেকে। ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। দর্শক, আগামী 2 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে এই বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি ও সমমান পরীক্ষা। শীঘ্রই শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত সময়সূচি জানানো হবে। এছাড়া যমুনা টেলিভিশনকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার বলে কিছু থাকবে না। শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী আনম এহসানুল হক মিলন। এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা সব বোর্ডেই হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে। এ অবস্থায় পরীক্ষা শুরুর তারিখ নিয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টর মাঝে ব্যাপক আগ্রহ। সরকারি ছুটির দিন শনিবার মন্ত্রণালয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বসে বৈঠক। পরে যমুনা টেলিভিশনকে শিক্ষামন্ত্রী জানান সবকিছু ঠিকঠাক থাকলে জুলাইই হবে এইচএসসি পরীক্ষা। আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা এইচএসসি সেটা আমরা জুলাই 2 তারিখে শুরু করব, এবং উইদিন এ উইক আমরা তাদের রুটিন দিয়ে দিচ্ছি, এবং উইদিন 5 উইকস আমরা পরীক্ষা শেষ করব। এটা হচ্ছে আজকে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করার পরে সিদ্ধান্ত। এ সময় আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষা নিয়েও কথা বলেন মন্ত্রী। এই সামনে যে 21 তারিখে
এসএসসি পরীক্ষা সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বিশেষ করে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা 2026-এর 29 নম্বর অনুচ্ছেদ মন্ত্রীর নজরে আনা হয়। সেখানে নীরব বহিষ্কারের বিষয়ে বলা আছে, প্রকাশ্যে বহিষ্কার করলে যদি আইনশৃঙ্খলার অবনতির সংখ্যা থাকে অথবা দায়িত্বে নিয়োজিতদের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে নীরব বহিষ্কার করা যাবে। এ আইনের অপব্যবহার হতে পারে ভেবে বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক ভীতির সঞ্চার হয়েছে। নীরব বহিষ্কার বলে কোনো শব্দ থাকতে পারে না, প্রত্যেকটা আইনি ডিউ প্রসেস হতে হবে। অর্থাৎ আপনি ক্লাসরুমে নকল করেছেন কি করেননি সেটা সেখানেই আপনাকে প্রমাণিত হতে হবে। নীরবে কেউ বাড়িতে বসে কাউকে বহিষ্কার করতে পারে না, এটা আইনগত প্রযোজ্য নয়। পরে দ্রুত নীতিমালা সংশোধন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। তারা যেন পরীক্ষা ঠিকমতো নেন, মানসম্মত লেখাপড়া করান, আমরা সেদিকে যাচ্ছি, আমরা পরীক্ষার্থীদের পিছনে ছুটছি না। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। কমছে না রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সামনে দীর্ঘ লাইন আর জনমানুষের ভোগান্তি। গভীর রাত থেকে সিরিয়ালে দাঁড়ান গ্রাহকরা। 12 থেকে 13 ঘন্টার অসহ্য অপেক্ষার পর যতটুকু তেল মেলে তা দিয়ে চলে না একদিনও। অপেক্ষামান গাড়িগুলোর কারণে সড়কে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। আর কার্যকর আর দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি করে যাচ্ছে ক্ষুব্ধ গ্রাহকরা। রাইড শেয়ার করেন মোহাম্মদ কাউসার। দৈনিক তার জ্বালানি লাগে 4 থেকে 5 লিটার, অথচ 8 থেকে 9 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যেটুকু জ্বালানি পাচ্ছেন তাতে টেনে টুনে চলে একদিন। পরদিন আবারও দাঁড়াতে হয় লাইনে। এতে কর্মঘণ্টা আর রোজগার দুটোই কমছে। এখন 500 টাকা করে দিলে তো একদিন যাচ্ছে, আমি তো রাইড শেয়ারিং করলে তো দেখা যাচ্ছে 500 টাকা তেলে একদিন যাবে। ফিলিং স্টেশনগুলোর সামনে হাজারো মানুষের ভোগান্তি এখন নিত্যকার চিত্র। কাঠ ফাটা রোদে 12-13 ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা, তাও পাম্পে মজুদ তেল পাবেন কিনা সেই নিশ্চয়তা নেই। দীর্ঘ অপেক্ষায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। আমি হার্টের রোগী, এখন পর্যন্ত কিছু খেতে পারি নাই, তাহলে এই অবস্থা আমার কি হওয়া উচিত? তারপরেও এরা তেল দিতে সম্পূর্ণ তেল আমরা পাচ্ছি না, কাঙ্ক্ষিত তেল পাচ্ছি না। খাওয়া দাওয়া কালকে না খাই আইছিলাম, হোটেলে এখানে খাইছি। তেল ভরতে যে 6 থেকে 7 ঘন্টা চলে যাচ্ছে। যে টাইমে মানুষ ইনকাম করবে ওই টাইমটা তেলের ভরার পিছনে আর কি ব্যয় হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট কি স্টেপস নিচ্ছে আই হ্যাভ নো আইডিয়া। 2 দিন পর শুনতেছি জাহাজ আসতেছে বাট আমাদের তীরে আর ভিড়তেছে না আলটিমেটলি। বাচ্চা রেখে পড়াশোনা ওদের সবকিছু বাদ দিয়ে দীর্ঘক্ষণ 5-6 ঘন্টা লাইনে থেকে তেল নেওয়াটা এটা অবশ্যই আমাদের জন্য কষ্টকর একটা ব্যাপার। চলমান ভোগান্তিতে কিছুটা স্বস্তি এনেছে ফুয়েল পাস। মোটরসাইকেলে পাম্প ভেদে ফুয়েল পাসে মিলছে 1000 থেকে 1200 টাকার তেল। পাস ছাড়া মিলছে 500 থেকে 800 টাকার। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে চাহিদার 3 ভাগের 1 ভাগ তেল পাচ্ছেন তারা। অন্যদিকে গ্রাহকের চাহিদা স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি। দুয়ে মিলিয়ে তীব্র হচ্ছে এই সংকট। ফুয়েল পাস নিলে এখানে 1000 টাকা দিচ্ছে, আর ফুয়েল পাস ছাড়া হচ্ছে 500 টাকা। এজন্য ফুয়েল পাস দিয়ে নিলে আমি মনে করি সুবিধা, তাহলে একবারে বেশি তেল নেওয়া যাবে। 5 ঘন্টা 4 ঘন্টা দাঁড়ায় থেকে আমি 1000 টাকা তেল পাচ্ছি অ্যাপসের মাধ্যমে। নরমালি আসলে 500 টাকার তেল 1000 টাকার করে দিচ্ছি অ্যাপসে যারা আসতেছে, আর যারা নর্মাল আছে তাদেরকে 500 টাকা দিচ্ছি। ওনাদেরকে আমরা ইন্সপায়ার করতেছি যে ভাই আপনারা তাড়াতাড়ি অ্যাপসটা ডাউনলোড করেন, ফুয়েল পাস অ্যাপসটা ডাউনলোড করেন। তেল আমাদের বিক্রি করতে 5 ঘন্টা বা 6 ঘন্টাই লাগে, বিক্রি হয়ে গেল পাম্প বন্ধ। তেলের মজুদ স্বাভাবিক বারবারই বলছে সরকার, অথচ কমছে না জনমানুষের এই ভোগান্তি। দ্রুতই সুনির্দিষ্ট দিক নির্দেশনা চায় ভুক্তভোগীরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি সংকট হলে সবাই মিলে তা নিরসনের চেষ্টা করা হবে, কিন্তু আসল পরিস্থিতি ধামাচাপা দেয়া হচ্ছে, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর আসাদগেট এলাকায় তেলের পাম্প পরিদর্শনে যান তিনি। বলেন, জনগণের এই ভোগান্তির কথা সংসদে তুলে ধরা হবে। পাম্পগুলো চাহিদার 3 ভাগের 1 ভাগ জ্বালানি পায়, সে কারণেই এই সংকট তৈরি হয়েছে। ডাক্তার শফিকুর বলেন, জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে জাতিকে সত্য তথ্য দিতে হবে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যারা তেল পান না তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন জামায়াত আমির। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিও নড়বড়ে। গাজীপুরের মাওনায় ইমামের মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা রয়েছে দাবি করেন তিনি। পরিকল্পিত ব্যবস্থাপনা আর সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের হজ যাত্রা। প্রথম দিনে নির্ধারিত 14টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন 5,500-এর বেশি হজযাত্রী। সৌদি অংশের ইমিগ্রেশন, বোর্ডিং পাস সহ যাবতীয় কাজকর্মের কম সময়ের মধ্যে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই সম্পূর্ণ হওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট 78,500 জন হজযাত্রী যাচ্ছেন সৌদি আরবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
ধ্বনিতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পবিত্র হজের উদ্দেশ্যে যাত্রা শুরু। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে জড়ো হচ্ছেন শত শত হজযাত্রী। আমি আল্লাহর ঘর দেখতে যাচ্ছি, আমি রাসূলকে কবর জিয়ারত করতে পারতেছি, এটাই সবচেয়ে আমার কাছে ভালো লাগে। আল্লাহর ঘরে যাওয়ার আবেগ এটা তো আর আসলে প্রকাশ করা যাবে না, এটা উপরওয়ালা জানে আর আমি জানি। শুরু থেকেই পুরো প্রক্রিয়াটি ছিল সুশৃঙ্খল ও ঝামেলামুক্ত। দ্রুত সম্পন্ন হচ্ছে আনুষ্ঠানিকতা, যা আগের যে কোনো সময়ের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক বলছেন মুসল্লিরা। বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহর ঘর ধরে আমরা পুরা মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করি। যদিও এটা আমার প্রথম, এর আগে আমি যাইনি, কিন্তু যা পরিস্থিতি দেখেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো। দেশের জন্য দোয়া করব, ময়মুরবির জন্য দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব। হজ অফিসের পরিচালক জানান, এবার আগেই ভিসা ইস্যু হয়েছে, যার ফলে কোনো ভোগান্তির সম্ভাবনা নেই। বাধ্যতামূলক নুসুক কার্ড অনেকে বাংলাদেশ থেকেই নিয়ে যাচ্ছেন, বাকিরা সৌদি বিমানবন্দরে নেমেই সংগ্রহ করবেন। এবছরই প্রথমবারের মতো হজ ফ্লাইট শুরু হবার আগেই কিন্তু নিবন্ধিত হজযাত্রীদের ভিসা শতভাগ সম্পন্ন হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে সকল হজযাত্রীদেরকে এই বিষয়ে সবিনয় অনুরোধ করতে চাই যে তারা যেন প্রতিটা মুহূর্তে নুসুক কার্ড তাদের সঙ্গে রাখেন এবং নুসুক কার্ড অত্যন্ত যত্নের সাথে সংরক্ষণ করেন। বাংলাদেশের প্রথম হজ ফ্লাইটটি 419 জন যাত্রী নিয়ে স্থানীয় সময় ভোর 4:30টায় সৌদি আরবে পৌঁছায়। জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। ইমিগ্রেশন, বোর্ডিং পাস সহ যাবতীয় কার্যক্রম কম সময়ে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই সম্পন্ন হওয়ায় সন্তুষ্ট যাত্রীরা। এখানে সৌদিয়ানরা প্লাস এখানে যারা বাঙালি আমাদের এমবেসির থেকে ছিলেন, ওনারা সবাই আমাদেরকে রিসিভ করেছে খুব কর্ডিয়ালি। তাদের যে ব্যবস্থাপনা আমি এখানে দেখেছি এবং আমার বাংলাদেশ থেকেও যে ব্যবস্থাপনা এসেছি, আমি এতে অত্যন্ত খুশি হয়েছি। হজযাত্রী পরিবহনে কাজ করছে 3টি বিমান সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট বিমানবন্দর থেকে পরিচালিত হচ্ছে হজ ফ্লাইট। ইবাদতের এই সফরে স্বস্তির শুরু শেষ পর্যন্ত বজায় থাকবে, এমনটাই প্রত্যাশা হজ যাত্রীদের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি আমদানিতে হরমুজ প্রণালী বাধা তা তো ঠিকই, তবে সবচেয়ে বড় বাধা অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন বাণিজ্যিক চুক্তি। আর এই মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সরকারের দ্রুত রিফর্ম কমিটি গঠন এবং কী কী সংস্কার করতে হবে সেটি জানানোর আহ্বান জানান তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, অতীত দুর্নীতির কারণে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করা যায়নি। আসন্ন বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভঙ্গুর অর্থনীতির মধ্যে দাঁড়িয়ে তারা তাদের যাত্রা। ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ প্রতিপাদ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে প্রাক বাজেট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, আগামী বাজেটে জ্বালানি খাতেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, আনতে হবে কাঠামোগত পরিবর্তন। তাছাড়া জ্বালানির ভর্তুকি পুনর্বিবেচনার কথাও জানান তিনি। তো আমার দেশের ভিতর ভূখণ্ডে, মূল ভূখণ্ডে এবং সমুদ্রে উভয় ক্ষেত্রে জ্বালানি আরও আবিষ্কার করার যাওয়ার এর চেয়ে বড় প্রয়োজন আর কিছু নাই। এটাকে নিশ্চিত করতে হবে আগামী বাজেটে। একই রকমভাবে আমরা এই মুহূর্তে যে ভর্তুকি দিচ্ছি জ্বালানির ক্ষেত্রে, সেই ভর্তুকিরও পুনর্বিবেচনা করতে হবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, আইএমএফ এর ঋণ প্রাপ্তিতে অনিশ্চয়তা অর্থনীতির জন্য দুঃসংবাদ। তাছাড়া সুষম বাজেট না হলে সরকারের জনপ্রিয়তা হ্রাস পেতে পারে। আমরা একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে এখন যেভাবে চলছি, তাতে আমাদেরকে এই ক্রান্তিকালে একটা সংযমী বাজেট, একটি পরিকল্পিত বাজেট, একটি নিম্ন মধ্যবিত্ত আয়ের সুরক্ষার বাজেট, দ্রব্যমূল্য যাতে না বাড়ে, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি যাতে না বাড়ে, সেই বাজেট আমাদেরকে করতে হবে। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় ময়মনসিংহের কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। তাদের প্রতিপক্ষ ছিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজ।